হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা অনেক ইন্টারেস্টিং একটা চাইনিজ ড্রামা দেখব, যেখানে দেখা যাবে যমজ দুই বোন দেখতে একই রকম হওয়ার জন্য গল্পের নায়ক ভুল করে ছোট বোনের জায়গায় বড় বোনকে ভালোবেসে ফেলে এবং তার সাথে সময় কাটাতে শুরু করে। কিন্তু সে জানতোই না সে যার সাথে সময় কাটাচ্ছে সে আসলে সে নয়, সে অন্য কেউ। কিন্তু আজ হোক বা কাল সত্যিটা জানার পর কি হবে, এই গল্পের পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে এবং শেষ পর্যন্ত এমন এক টুইস্ট আপনার জন্য অপেক্ষা করছে যা আপনাকে অবাক করে দিবে। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের এই গল্প। ড্রামার শুরুতেই দেখা যায় একটি উঁচু পর্বতের দেশে কুয়াশার মধ্যে কিছু তাঁবু খাটানো হয়েছে। ঠান্ডা বাতাসের গর্জন যেন চারপাশের নিস্তব্ধতা চিরে যাচ্ছে। সেখানে একটি টিম নিয়ে এসেছেন একজন তরুণী নারী, চোখে বুদ্ধির দীপ্তি, চলনে আত্মবিশ্বাস। তার নাম জেসি। তিনি একজন অভিজ্ঞ জিওলজিস্ট। পাহাড়, পাথর আর প্রকৃতি যেন তার সবচেয়ে আপন। তাঁবুর সামনে দাঁড়ানো এক তরুণ সদস্য হঠাৎ অবাক হয়ে বলে ফেলে, আপনি দেখতে একদম আমার প্রিয় অভিনেত্রী সুজিং এর মতো। তার চোখে ঝিলমিল আনন্দ। সে পকেট থেকে মোবাইল বের করে দ্রুত একটা ছবি দেখায়। জেসি ছবিটা দেখে কিন্তু কিছু বলে না, শুধু মুখে একরকম বিস্ময়ের ছায়া খেলে যায়, যেন সে আগে থেকেই এই ব্যাপারটা জানতো যে তার মতো দেখতে সত্যি কেউ রয়েছে। তো রাত হয়েছে, তাঁবুর ভেতরে জেসি একা বসে আছে। আর সামনে মোবাইলে খোলা আছে সেই সুজিং এর ছবি। লাইটের ক্ষীণ আলোয় ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মোবাইল স্ক্রিন জ্বলে ওঠে। সুজিং এর মেসেজ আসে। সে বলে, আপু আমি একটু সমস্যায় পড়ে গেছি, তাই নিজেকে রিল্যাক্স করতে বাইরে যাচ্ছি, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। তো এখানে আমরা বুঝতে পারি জেসি আর সুজিং হচ্ছে একে অপরের যমজ বোন। তো জেসি ভ্রু কুচকে ফোনটি কানে লাগায়, দ্রুত কল করে। ফোনের রিংটোন তখনই বাজতে শুরু করে। দরজা সরিয়ে বাইরে বেরিয়ে তাকায়। সামনে দাঁড়িয়ে দুজনকেই চেনা যায় না। তারপর কিছু বোঝার আগেই তারা জেসিকে ধরে ফেলে, কিডন্যাপ করে ফেলে তাকে। এবার পর্দায় আসে এই ড্রামার মেইন লিড মুসো। সে একটি বড় মাইনিং কোম্পানির সিইও। তার চাল চলনে, মুখের অভিব্যক্তিতে স্পষ্ট রুক্ষতা আর অহংকার। মুসো অন্য সিইওদের মতোই রোড এবং আত্মকেন্দ্রিক। সে যেন কেবল নিজের কথাই বোঝে, মানুষ নয়, মাটির নিচের খনিজে যেন তার আসল আগ্রহ। অন্যদিকে জেসির জ্ঞান ফেরে। চোখ খুলতেই সে চিৎকার করে বলে, তোমরা কারা, আমাকে এখানে কেন এনেছো? তখন সামনে এসে দাঁড়ায় একজন লোক, নিজেকে পরিচয় দেয়, আমি ফ্যাং, সুজির ম্যানেজার। সে কিছু ডকুমেন্টস, আইডি কার্ড জেসির সামনে মেলে ধরে আর বলে, আপনার বোন হঠাৎ কোথাও চলে গেছেন, তার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না, কেবল এই ভিডিওটাই পেয়েছি যেখানে উনি বলেছেন উনি একটু বাইরে যাচ্ছেন রিল্যাক্স করতে, সব ঠিক হয়ে গেলে আবার ফিরে আসবেন। আর ফ্যাং একদমই বলে ওঠে, আপনাদের তো বলা যায় দুই বোন, তাহলে তো নিয়মিত কথা হয় তাই না? জেসি মৃদুস্বরে বলে, আমরা ছোটবেলাতেই আলাদা হয়ে গেছি, আমার মা বাবা আলাদা হয়ে গিয়েছিল, আমি বাবার কাছে বড় হয়েছি আর সুজিং মায়ের কাছে ছিল। একটু থেমে ফ্যাং বলে, আচ্ছা ঠিক আছে, আমি চাই আপনি কিছুদিনের জন্য সুজিং এর জায়গাটা নিন। উনি কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সাইন করে রেখেছেন, টিভি শো, বিজ্ঞাপন, যদি তা ক্যান্সেল করা হয় তাহলে আমাদের বিশাল বড় ফাইন দিতে হবে। জেসি বিস্মিত হয়ে যায়, তবু স্থির গলায় বলে, আচ্ছা ঠিক আছে, আপনি বলুন কত টাকা লাগবে, আমি দিয়ে দিচ্ছি। ফ্যাং ঠান্ডা গলায় বলে, 10 মিলিয়ন ইওয়ান। আর প্রথম ইভেন্টে আপনি যদি না যান 3 মিলিয়নের জরিমানা এখনই দিতে হবে। জেসির চোখে এক মুহূর্তের দ্বিধা, তারপর সে গভীর নিঃশ্বাস নিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তবে আমাকে বাধ্য হয়ে এই এগ্রিমেন্টে রাজি হতে হচ্ছে। তো এরপর প্রস্তুতি। বাইরে এসে সে ফ্যাংকে বলে, এই জামার চেনটা একটু তুলে দেবেন। ফ্যাং চেন ধরতেই সেটা ভেঙে যায়। জেসি বিরক্ত হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আপনার কোটটা দিন। তারপর সে ধীরে ধীরে নিচে নেমে যায় ইভেন্টের উদ্দেশ্যে। ইভেন্ট শুরু হয়েছে। চারদিক আলো ঝলমল করছে। ক্যামেরার ঝলকানিতে পুরো হলটা যেন চমকে উঠেছে বারবার। কিন্তু তার মুখে আতঙ্ক, এত ক্যামেরা, এত মানুষ দেখে। হঠাৎ তার কানের ছোট্ট ইয়ারপিস থেকে ফ্যাংয়ের কণ্ঠ ভেসে আসে, নর্মাল হন জেসি, আপনি এখন সুজিং, মনে রাখবেন ও খুব কনফিডেন্ট আর হালকা রুড টাইপের। হাঁটাটা আত্মবিশ্বাসী হবে, র্যাম্পে গিয়ে যেন চোখে ভয় না থাকে। জেসি চোখ বন্ধ করে একবার গভীর শ্বাস নিল, তারপর ঠিক ফ্যাংয়ের বর্ণনা মতো হাঁটতে শুরু করে। চোখে মুখে অন্যমনস্ক ভঙ্গি, যেন কিছুই যায় আসে না, সবাই তাকে দেখছে, কেউ বুঝতে পারছে না ভিতরে ভিতরে সে কতটা নার্ভাস। র্যাম্প শেষে একটু নিজেকে গুছিয়ে নেবার জন্য সেখানে তখন মসুদ ছিল, ফোনে কারোর সাথে কথা বলছিল যে এই জিওলজি বইটা একটা মহিলা ডক্টর লিখেছেন, ভাবা যায়
যায়। মেয়েদের যে এত ট্যালেন্ট থাকতে পারে সেটা আমি বিশ্বাসই করতে পারি না। এই কথা শুনে জেসির মুখ গম্ভীর হয়ে ওঠে, মনের মধ্যে ক্ষোভের ঝড় বয়ে যায়। সে শান্ত গলায় বলে, মেয়েরা কি বই লিখতে পারে না? মসু একটু চমকে তাকায় তার দিকে। জেসি তখন বলে, আমাদের এখন অনেক নারী আছে যারা ছেলেদের থেকেও এগিয়ে, আর নারীর লেখা বই আপনাকে অবাক করলে সেটা আপনার সমস্যা, লেখকের নয়। এই বলে জেসি ওখান থেকে চলে যায়। তো এদিকে ফ্যাং নির্দেশ দেয়, ভিতরে গিয়ে সোজা টেবিলটাতে গিয়ে বসো, যেসব আঙ্কেল আন্টি থাকবে তাদের হাই হ্যালো করো, বেশি কিছু বলো না, বেশি কথা বললে সবাই ধরতে পারবে তুমি সুজিং নও। জেসি ঠিক তাই করে। সে টেবিলে গিয়ে বসে, সবাইকে মিষ্টি করে হেসে অভিবাদন জানায়। আচমকা সেখানে আসে মসু। সে একটু সামনে এগিয়ে এসে বলে, তোমার হাতটা দাও। জেসি এক মুহূর্ত চমকে যায়, কানে ফ্যাংয়ের গলা ভেসে আসে, যা বলছে করো, ওর সন্দেহ হলে বিপদে পড়বে। জেসি ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয়। মসু তার হাত ধরে স্টেজে নিয়ে যায়। তারা একসাথে ডান্স শুরু করে। কিন্তু সমস্যা হয় তখনই, জেসি তো ভালো করে ডান্স করতেই জানে না। সেভাবে এইভাবে তো আমার পর অর্থাৎ পরিচয় ফাঁস হয়ে যাবে। মসু থমকে যায়, ভাবে এ আবার কি করতে চলেছে। তবু জেসি ধীরে ধীরে তাল মেলাতে থাকে। ধীরে ধীরে ডান্সের ভেতরটা উপভোগ করতে শুরু করেছে। দর্শকরা হাততালি দেয়, চিৎকার করে চেয়ার করে। মসুর চোখ পড়ে জেসির পিঠে, তার জামার চেন খোলা। মসু এক ঝটকায় তাকে নিজের দিকে টেনে নিয়ে জামার খোলা পিঠটা আড়াল করে। একটু অপ্রস্তুত, কিন্তু ভেতরে কোথাও যেন একটা নরম অনুভূতি খেলে যায়। তো ডান্স শেষ করে জেসি ড্রেস চেঞ্জ করতে যায়। তার চোখ মুখ রাগে লাল। ফ্যাংকে দেখে বলে, তুমি বলো ওই লোকটা কে ছিল, এত কাছে এলো কেন সে আমার? ফ্যাং স্বাভাবিকভাবে বলে, ও সুজিং এর কন্ট্রাক্ট বয়ফ্রেন্ড। মিডিয়ার সামনে ওরা 2 মাস ধরে পাবলিক ডেট করছে। জেসির মুখে অবিশ্বাস। সে কিছু না বলে ড্রেস চেঞ্জ করে পার্টিতে ফিরে আসে। তারপর ফ্যাংকে বলে, তুমি বলে এসব কি হচ্ছে? ফ্যাং কপালে হাত দিয়ে বলে, আমার ভুল হয়েছে, তোমাকে বলাই হয়নি। মসু আর সুজিং এর মধ্যে একটা কন্ট্রাক্ট রিলেশনশিপ ছিল আগে থেকেই। আজকের পার্টিতে মসু তোমাকে প্রপোজ করবে, সব প্ল্যান মতো চলছে, কিচ্ছু রিয়েল নয়, ভয় পাবার কিছু নেই। ঠিক তখনই মসুর সামনে আসে, চোখে গভীর দৃষ্টি, কণ্ঠে নরম গলা। আমি জানি তুমি আমার অনুভবগুলো বোঝো। আজকের রাতটা, এই মুহূর্তটা আমি ভুলতে চাই না। আমি চাই তুমি আমার জীবন সঙ্গিনী হও। ফ্যাং পেছন থেকে ইশারা করে, কানে ফিস ফিস করে বলে, হ্যাঁ বলো, এখন না বললে বড় ক্ষতি হয়ে যাবে। জেসির মন বিদ্রোহ করে ওঠে। সে ভাবে, এই লোকটা যে নারী লেখকদের সম্মান করে না, ফিমেল ডক্টরকে হেয় করে, তাকে কি করে বিয়ে করতে পারে কেউ? সে জোর গলায় বলে, না। তারপর সবার সামনে বলে, সরি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। মসু সবার সামনে অপমানিত বোধ করে চুপ করে দাঁড়িয়ে থাকে। বাড়ি ফিরে ফ্যাং রেগে যায়। সে বলে, তুমি ওকে না বলেছো মানে কন্ট্রাক্টটা ভেঙে দিয়েছো। আমাদের এখন 5 মিলিয়ন দিতে হবে জরিমানা হিসেবে। জেসি কিছু না বলে চুপ করে থাকে। ফ্যাং হতাশ হয়ে বলে, এই কন্ট্রাক্টটা মাত্র 1 মাসের জন্য ছিল, আর আমাদের মসুর কোম্পানির সাথে সম্পর্ক রাখতেই হবে, কারণ আমাদের হাতে অত টাকা নেই। জেসি কিছু না বলেও যেন ভেতরে ভেতরে কাঁপছে। এই ভুয়া সম্পর্কের নাটক, এই কন্ট্রাক্টের ফাঁদ তার আত্মসম্মানকে যেন নাড়িয়ে দিয়েছে। রাত গভীর। জেসি একা বসে আছে একটা নরম আলো জ্বালানো ঘরে। সামনে সুজিং এর অ্যাওয়ার্ড সাজানো। জেসি ধীরে ধীরে ফ্রেমগুলো দেখে আর ভাবে, ছোটবেলায় তো আমি চাইতাম একজন জিওলজিস্ট হব, আর সুজিং স্বপ্ন দেখতো বড় অভিনেত্রী হওয়ার। এখন ওর এই স্বপ্নগুলো কিভাবে ভেঙে যেতে দেই। তার চোখে ভেসে ওঠে ছোটবেলার সেই দুবনের দৃশ্য। একজন পাথরের টুকরো কুড়িয়ে পরীক্ষা করত, আর একজন আয়নার সামনে দাঁড়িয়ে সংলাপ বলতো। জেসি মনে মনে অঙ্গীকার করে, আমি ওর পরিশ্রমকে নষ্ট হতে দেব না। পরদিন সকাল, মসু নিজের কোম্পানির অফিসে প্রবেশ করে একটু ক্লান্ত ভঙ্গিতে, কিন্তু হঠাৎ সবাই স্তব্ধ, কারণ সামনে দাঁড়িয়ে জেসি মসুর দিকে এগিয়ে যায়। চওড়া হাসি মুখে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? মসু চোখ বড় বড় করে তাকায়। কিছু বুঝে ওঠার আগেই জেসি তার হাত ধরে একটা আংটি পরিয়ে দেয় এবং ঠাট্টা সুরে বলে, তাড়াতাড়ি হ্যাঁ বলো, না হলে সামনে সবাই জানবে তুমি লজ্জায় গলে যাচ্ছ। নিজের কেবিনে গিয়ে মসু বিরক্তভাবে বলে, এইসব কি হচ্ছে? কাল তো তুমি আমাকে রিজেক্ট করেছিলে, এখন প্রপোজ করছো, আর হেয়ার স্টাইল চেঞ্জ করলে আমাকে না জানিয়ে। সেই ডান্স স্টেপ কেন চেঞ্জ করলে? আর হঠাৎ করে তুমি এত মোটা লাগছো কেন? হাত এত রুক্ষ কেন? জেসি শান্তভাবে উত্তর দেয়, তুমি কি চাও? আমি প্রতিটা হেয়ার স্টাইল পাল্টানোর আগে তোমার অনুমতি নেই। আর পূর্ণ ডান্স স্টেপে আমি বোর হয়ে গিয়েছিলাম, ছুটিতে ছিলাম, বাড়িতে বসে বোর হচ্ছিলাম, তাই একটু পাহাড়ে ঘুরে এলাম, দোষ করলাম?
মুসু রাগ সামলে বলে, তোমার এই পরিবর্তনগুলো আমার লাইফের প্রভাব ফেলছে। আমি চাইলে এখনই কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিতে পারি। জেসি হঠাৎ গম্ভীর হয়ে বলে, না, দয়া করে সেটা করো না। আমি তো নিজের সিদ্ধান্তে কিছু বদল এনেছি, কারণ আমার ফ্যানরা তা চেয়েছে। আর কাল তোমাকে রিজেক্ট করার পর কোম্পানির স্টক নিচে নেমে গিয়েছিল, আজ প্রপোজ করতেই স্টক দ্বিগুণ হয়ে গেছে। এই তো লাভ তোমারই তো হয়েছে। মসু একটু নরম হয়, আচ্ছা ঠিক আছে, তবে মনে রেখো এই 1 মাস আমাকে ঠিকভাবে কোলাবোরেট করতে হবে, না হলে আমি এই সম্পর্ক রাখবো না। জিসি বলে, আচ্ছা। এরপর সে সেখান থেকে বিদায় নেয়। আর আমরা এখানে একটা বিষয় ভালোভাবে ক্লিয়ার হই, সেটা হচ্ছে মসু হচ্ছে একজন অনেক বড় কোম্পানির সিইও এবং সে চায় তার কোম্পানির স্টকের দাম যেন অন্য কোম্পানিগুলোর থেকে বেশি বেড়ে যায়। এজন্য সে দেশের জনপ্রিয় একজন অভিনেত্রী যার নাম হচ্ছে সুজিং অর্থাৎ জিসির যমজ বোন, তার সাথে একটা কন্ট্রাক্ট রিলেশনশিপের ব্যবস্থা করেছে, যাতে করে সুজিং এর ফ্যানরা তার কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে এবং ইনভেস্ট করার ফলে তার কোম্পানির শেয়ারের দাম অটোমেটিক বেড়ে যাবে এবং এটাই তো সে চায়। অর্থাৎ মসু চায় তার কোম্পানিটাকে অন্য কোম্পানিগুলোর চেয়ে উপরে রাখতে। এই জন্যই সে 1 মাসের জন্য সুজিং এর সাথে এই কন্ট্রাক্ট রিলেশনশিপের ব্যবস্থা করেছে, যাতে করে পাবলিক বুঝতে পারে যে সুজিং আর মসু রিলেশনশিপে রয়েছে। এতে করে কি হবে, সুজিং যেহেতু অনেক জনপ্রিয় একজন অভিনেত্রী, এই জন্য তার ফ্যানরা অবশ্যই মসুর কোম্পানির শেয়ারে ইনভেস্ট করবে। আর এর মাধ্যমে মসু যেটা চায়, তার কোম্পানির শেয়ার সব কোম্পানির শেয়ারের থেকে দাম বেড়ে যাবে এবং টপ পজিশনে পৌঁছে যাবে। আর এই জন্যই সেই কন্ট্রাক্ট রিলেশনশিপের ব্যবস্থা করেছে। কিন্তু যেহেতু সুজিং এখন নেই, এই জন্য তার ভূমিকাটা তার যমজ বোন জেসিকে হ্যান্ডেল করতে হচ্ছে। তো বাড়ি ফিরে ফ্যাং উত্তেজনায় বলে, তোমাদের প্রপোজাল ভিডিও ভাইরাল হয়ে গেছে, এতে একটা ফ্রাইড চিকেন কোম্পানি তোমাকে অ্যাড শুটের অফার দিয়েছে। মজার ব্যাপার হলো সেই কোম্পানিতে মসু ইনভেস্ট করেছে। জিসি একটু চমকে বলে, ও তাহলে তো ভালোই, নতুন কন্ট্যাক্ট নিয়ে কথা বলা যাবে। ফ্রাইড চিকেন কোম্পানিতে শুট চলছে। এরপরের দৃশ্যে জিসিকে কেউ জিজ্ঞেস করে, আপনি প্রথমে মসুকে রিজেক্ট করলেন, পরে আবার প্রপোজ করলেন কেন? সে হেসে বলে, একটা ছেলের কি শুধু মেয়েকে প্রপোজ করার অধিকার আছে? আমিও তো মানুষ, আমিও তো একটা ছেলেকে প্রপোজ করতে পারি, শুধু কি প্রপোজ ছেলেরাই করবে? এদিকে মসুর লাইভ ভিডিও দেখছে, সোশ্যাল মিডিয়ায় সবাই লিখছে ফিতো প্রেসিডেন্ট, কারণ লাইভ ব্রডকাস্টে তাকেও ডাকা হয়েছিল কিন্তু সে যায়নি। মসু গম্ভীরভাবে বলে, এবার আমিও আমার চার্ম দেখাবো। সোজা অ্যাড শুট লোকেশনে চলে আসে সে, ক্যামেরার সামনে খুব সুন্দরভাবে জিসির পাশে বসে অ্যাক্টিং করে। জিসি তখনও ফ্রাইড চিকেন খাচ্ছে আনন্দে। মসু ভেবে অবাক হয়, একজন অ্যাক্ট্রেস হয়ে কিভাবে এত আনহেলদি খাবার খেতে পারে। শুট শেষে মসু চুপচাপ মোবাইলে কমেন্ট পড়ছে, যেখানে সবাই লিখছে মসু হচ্ছে পারফেক্ট বয়ফ্রেন্ড। তবে তার দৃষ্টি তখন জিসির দিকে, যে সিঁড়িতে বসে একাগ্রভাবে চিকেন খাচ্ছেন। মসু তাকিয়ে আছেন। জিসির মুখের হাসি, তার নিষ্পাপ ভঙ্গি দেখে মসুর মুখেও অজান্তে হাসি খেলে যায়। পরের দিন জিসি পুরো সাজগোজ করে আসে এক রেস্টুরেন্টে, হাতে একটা ছোট্ট হ্যামার। আজ সে এসেছে কন্ট্রাক্ট রিনিউ করার জন্য। মসুর সামনে এসে বলে, তুমি কেন আমাকে এখানে ডেকেছো? জিসি স্বাভাবিকভাবে বলে, আমাদের কন্ট্রাক্ট রিনিউ করার জন্য। মসু হতাশভাবে বলে, তুমি এত সমস্যা করছো, তাতে আমি তোমার সাথে কোনোভাবেই কন্ট্রাক্ট রিনিউ করব না। জিসি শান্ত গলায় বলে, দেখো, তুমি আমাকে কন্ট্রাক্ট শেষ করার মুহূর্তে প্রপোজ করেছিলে, তোমার প্যারেন্টস তোমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তাই না? তুমি যদি এই কন্ট্রাক্ট শেষ করো তাহলে তো তোমার সমস্যাই বাড়বে, তাই না? একদিকে তোমার কোম্পানির শেয়ারের দাম যে বাইজে বাড়তে থাকবে, অপরদিকে তোমার ফ্যামিলিও তোমাকে বিয়ের জন্য চাপাচাপি করবে না। তো কন্ট্রাক্ট রিনিউ করলে আমাদের দুজনেরই লাভ হবে। মসু কিছুক্ষণ চুপ থেকে নিজের মায়ের কথা ভাবে। বিয়ের জন্য তার উপর চলা চাপে তার মাথা ভারী হয়ে আসে। অবশেষে সে বলে, আমি সঙ্গে কন্ট্রাক্ট এনেছি, যদি কিছু বদলাতে চাও বলো। জিসি মনে মনে ভাবে, এই তো আগেই সব রেডি করে এসেছে, যদি কোথাও ভুল থাকে। সে হাতের হ্যামারের দিকে তাকে মুচকি হেসে বলে, তাহলে এই হ্যামার দিয়ে কাজ চালাতে হবে। রেস্টুরেন্টের টেবিলে জিসি হাতে কলম তুলে নেয়, কন্ট্রাক্টটা একবার শেষবারের মতো দেখে নেয়। সব শর্ত একদম ঠিকঠাক। সে সাইন করে দিয়ে মুচকি হেসে বলে, কন্ট্রাক্ট রিনিউ হয়ে গেছে প্রেসিডেন্ট মসু। এতক্ষণ গম্ভীর মুখে বসে থাকা মসুর চোখ তখন আচমকা আইডি ব্যাজে পড়ে, যেখানে লেখা ডাক্তার
জেসি। সে কপাল কুঁচকে জিজ্ঞেস করে, তোমার নামের আগে ডক্টর কেন? জেসি একটু হাসি চেপে বলে, আসলে আমি ডক্টরদের খুব পছন্দ করি, তাই নিজের নামের আগে ডক্টর যোগ করেছে। মসু একটু সন্দেহের চোখে তাকায় কিন্তু কিছু বলে না। ঠিক তখন রিপোর্টাররা হুট করে ছবি তুলতে শুরু করে। তাদের ভিড় এড়াতে দুজনেই কাছের একটা নির্জন জায়গায় চলে আসে। তারা দুজনেই তাকিয়ে থাকে আকাশের দিকে। হঠাৎ একটা তারা খসে পড়ে। জেসির চোখ বড় করে বলে, তুমি জানো এই ধরনের তারা খসা পৃথিবীর কক্ষপথের ধুলোকণার মতো? মেটিওর শাওয়ার বলে একে। এটা পৃথিবীর বায়ুমণ্ডলে ঘর্ষণে জ্বলে ওঠে, পড়ে যায়। মসু একটু চমকে যায়, ভাবে ওরে তো জিওলজির জ্ঞান কিভাবে? ও কি জিওলজি পড়েছে? তার মুখের ভঙ্গি দেখে জিসি বুঝতে পারে কিছু একটা বুঝে ফেলেছে। সে দ্রুত বলে, আসলে আগের একটা শোতে এরকম একটা স্ক্রিপ্ট ছিল, সেখানে এসব শিখেছিলাম। মসু কিছু না বলে তাকিয়ে থাকে। হঠাৎ জেসি একটু কেঁপে ওঠে, বলে, উফ, খুব ঠান্ডা লাগছে, আমি গিয়ে গাড়িতে বসছি। সে তাড়াতাড়ি চলে যায়। বাড়ির সামনে গাড়ি থেকে নামতে না নামতেই মসু বলে, আমি তোমার সাথে কন্ট্রাক্ট রিনিউ করব না, তোমার জন্য আমার জীবন একদম বিপর্যস্ত হয়ে গেছে। ঘরে ফিরে জেসি ফ্র্যাঙ্ককে সবকিছু জানায়। তার চোখে দৃঢ়তা। সে যদি রিনিউ না করে আমি কিছু একটা করব যাতে সে বাধ্য হয় রিনিউ করতে। পরদিন মসু আর লিন একসাথে মজা করছিল। হঠাৎ মসু ফোন ছুঁড়ে ফেলে দেয় পানিতে। লিনও হঠাৎ রাগ করে নিজের ঘড়ি ফেলে দেয় পানিতে এবং দৌড়ে চলে যায়। মসু পানিতে নেমে ঘড়িটা তুলে আনে। ঠিক তখন সেখানে এসে হাজির হয় জেসি। সে আবারও কন্ট্রাক্ট রিনিউয়ের প্রস্তাব দেয়। মসু মজা করে বলে, তুমি যদি পানিতে ঝাঁপ দাও তাহলে আমি কন্ট্রাক্ট রিনিউ করব। জেসি সত্যি সত্যি ঝাঁপ দেয় পানিতে। মসু তাড়াতাড়ি তাকে ধরে ফেলে, বলে, তুমি কি পাগল? শুধু একটা কন্ট্রাক্টের জন্য তুমি এটাও করতে পারো? জেসি হেসে বলে, হ্যাঁ আমি সিরিয়াস। তবে মসু কিছুই বলে না, আবার কন্ট্রাক্ট রিনিউ করে না। পরদিন জেসি মসুর কোম্পানিতে যায়। ভেতরে ঢুকতেই মসু তার হাতে থাকা ছোট্ট হ্যামারটা দেখিয়ে বলে, এটা তোমার, তাই তো? জেসি এগিয়ে গিয়ে নিতে যায় কিন্তু মসুর ঠাট্টা করে সেটা দিয়ে খেলা করতে থাকে। বলে, না এখন দিব না। এরপর সে লাইব্রেরিতে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে জেসি পড়ছে। মসু অবাক, এর তো বইয়ে কোনো আগ্রহই নেই, এখানে কি করছে? ঠিক তখন জেসি একটা বই তুলতে যাচ্ছিল। উপরে থাকা একটা বই হঠাৎ পড়ে যাওয়ার উপক্রম হয়। মসু এগিয়ে এসে বইটা ধরে ফেলে। জেসি বিরক্ত হয়ে বলে, তোমার আমাকে সাহায্য করার দরকার নেই, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি। মসু কিছু না বলে চুপচাপ বসে যায়। দুজনে একসাথে বসে পড়তে থাকে। হঠাৎ লাইব্রেরির লাইট অফ হয়ে যায়। গা ছমছমে অন্ধকারে জিসি একটু ভয় পেয়ে যায়। সে ধীরে গলায় বলে, তোমার কি অন্ধকারে ভয় লাগে? মসু বলে, না, তবে আজকের অন্ধকারটা একটু অন্যরকম লাগছে। একটু পরে তারা ঘোরাঘুরি করতে বের হয়। বারবার একে অপরের সাথে ধাক্কা খেতে থাকে। একটা সময় জিসি ভারসাম্য হারায়। মসু তাকে কোলে তুলে নিয়ে বাইরে নিয়ে আসে। জিসি লজ্জায় চোখ নিচু করে। তার গাল লাল হয়ে যায় কিন্তু সে কিছু বলে না। শেষে দুজনে আবার বসে কন্ট্রাক্ট নিয়ে আলোচনা করে। এইবার একে অপরকে শর্ত দেয়, কে কি করবে, কেমন আচরণ করবে, কোথায় ভুল না করবে। মসু একজন নামকরা প্রফেসরের সঙ্গে এরপরের দৃশ্যে একটা ডিল করতে এসেছিল, তবে প্রফেসর খুব একটা উৎসাহ দেখায়নি। চোখের চাহনিতে অস্বস্তি স্পষ্ট। প্রফেসর ধীর গলায় বলে, আমি সাধারণত এমন কোম্পানির সঙ্গে কাজ করি না যাদের কাজ শুধু মার্কেটিং আর চটকদার বিজ্ঞাপন। মসু ঠান্ডা গলায় জবাব দেয়, আমরা কেবল বাজারের প্রভাব ফেলি না, সমাজও বদল আনতে চাই, তাই আপনাকে দরকার আমাদের। প্রফেসর কিছু না বলে হাঁটতে থাকে। ঠিক তখন এক শিক্ষার্থী দৌড়ে এসে বলে, স্যার, ফেমাস অ্যাক্ট্রেস সুজিং আমাদের কলেজে এসেছে। প্রফেসরের চোখে হঠাৎ আলো। সে বলে, আমার মেয়ে ওর খুব বড় ফ্যান। মসু একটু হাসে, গলায় আত্মবিশ্বাস এনে বলে, সুজিং আমার ফিয়ান্সে, আপনি চাইলে ওর সঙ্গে আপনার দেখা করাতে পারি। প্রফেসরের চোখে তখন আগ্রহের ঝিলিক। ওদিকে জিসি আসে। তার ম্যানেজার বলে, আপনার প্রিয় জিওলজি শিক্ষক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। জিসির চোখ আনন্দে জল করে ওঠে। বলে, সত্যি, কোথায় উনি? সে ছুটে চলে যায়। মসু ভাবে হয়তো ও তার কাছে আসছে, কিন্তু না, বাস্তব ছবিটা একেবারেই আলাদা। সেখানে দাঁড়িয়ে ছিলেন সেই টিচার সাজার লোকটি। তিনজন মিলে ছবি তুলে ক্যামেরার ঝলকে মুহূর্তটা জমে ওঠে। এরপর জিসি বোর্ডের দিকে এগিয়ে যায়। বোর্ডে একটা ফর্মুলা ভুল লেখা ছিল, সে সেটা সুন্দর করে ঠিক করে দেয়। মসুর চোখ বড় হয়ে যায়। এই সুজি এত কিছু জানলো কিভাবে? তার চোখে সন্দেহের ছায়া। এরপর মসু গিয়ে দাঁড়ায় জিসির শুটিং স্পটে। সেখানে হঠাৎ এক লোক জিসির সঙ্গে ধাক্কা খেতে আসে। ঠিক তখন মসু চাপিয়ে পড়ে। জিসিকে আঘাত লাগার আগেই তাকে বাঁচিয়ে ফেলে।
ধাক্কার পরে দুজন খুব কাছাকাছি দাঁড়িয়ে থাকে। হঠাৎ মসুর বুকের ভেতর অদ্ভুত রকম একটা ধকধকানি শুরু হয়। সে বাড়িতে ফিরে এসেও জিসির কথাই ভাবে। তার বুকের স্পন্দন তখনও থেমে নেই। নিজেকে জিজ্ঞেস করে, আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? না না, এটা তো হতেই পারে না। কিন্তু ভেতরের এক ধ্বনি ছিল, হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। জিসি তখন শুটিং এর রোমান্টিক স্ক্রিপ্ট প্র্যাকটিস করছিল। মসুকে উদ্দেশ্য করে পাঠায় সেই সব সংলাপ। মসুর হাত কাঁপছে। সে তখন নিজেকে শান্ত করতে মায়ের বাড়িতে চলে আসে, কিন্তু বাড়িতে ঢুকতেই সামনে দাঁড়িয়ে জিসি। মসু অবাক হয়ে বলে, তুমি এখানে? আমি তো তোমাকে ডাকিনি। জিসি একটু অবাক হয়, বলে, তুমি তো ফোন করেছিলে। তখন মসুর মা এসে হাসি মুখে বলে, আমি ওকে ডেকেছি। তোমরা দুজন শুধু কাজ আর কাজ করো, আজ থেকে আমার সাথে সময় কাটাবে। মা তাদের দুজনকে একসাথে ছবি তুলতে বলেন। তারপর রান্নাঘরে যাওয়ার সময় মা বলেন, আজ আমি রান্না করব না, তোমরা করো। মসু বলে, মা তুমি বসো, আমরা রান্না করব। কিচেনে এসে মসু জিসিকে অ্যাপ্রন পরিয়ে দেয়। তাতে জিসির মুখ লাল হয়ে ওঠে। সে রান্না শুরু করতে গিয়ে কিছুই খুঁজে পাচ্ছিল না। তখন মসু এগিয়ে এসে বলে, তুমি বসো, আমি করছি। মসু যত সহজে রান্না করছিল, জিসি ততটা মুগ্ধ হচ্ছিল। রান্না শেষে সবাই একসাথে খেতে বসে। খাওয়ার সময় তাদের আচরণ এমনই ছিল যেন এক রিয়েল কাপল। একটা মুহূর্তে দুজনের চোখ একসাথে পড়ে যায়। ভেতরের আবেগগুলো ঠোঁট অবধি পৌঁছাতে চায়, কিন্তু ঠেকে যায় নিঃশব্দে। পরদিন তারা সবাই মিলে টেনিস খেলতে যায়। জিসি, মসুর লিন এবং মসুর ছোট বোন। জিসি ঠিকভাবে খেলতেই পারছিল না, বল বারবার তার ব্যাট এড়িয়ে যাচ্ছে। তখন মসুর তার একেবারে কাছাকাছি এসে বলে, র্যাকেটটা একটু উঁচু করে ধরো আর চোখ বলের দিকে রাখো। তার নিঃশ্বাসের গরম হাওয়া জিসির কানের পাশ দিয়ে বয়ে যায়। জিসির হাত কাঁপতে থাকে। মসুর চোখে মৃদু হাসি, ভয় পাচ্ছ? জিসি নিচু গলায় বলে, না, এখন আর না। এরপর তারা দুজন দুর্দান্ত ভাবে খেলতে থাকে। বল উঠছে, পড়ছে, লাফিয়ে যাচ্ছে, কিন্তু ভেতরে যেন এক নতুন খেলা শুরু করেছে, যার নাম ভালোবাসা। তখন সেখানে একটা ছোট্ট বাচ্চা ছিল। সেই ছোট্ট বাচ্চাটির গায়ে তখনই বলটা লাগতো, কিন্তু সময় মতো জিসি ছুটে এসে তাকে বাঁচিয়ে নেয়। আরেক ধাপে হয়তো ছেলেটা পড়ে যেত। তখনই মসু ছুটে আসে, জিসিকে আগলে রাখে। তবে সেই ছুটে আসার দাম দিতে হয় তার নিজের শরীর দিয়ে। তার কাঁধে একটা যন্ত্রণা ছড়িয়ে পড়ে। ছেলেটির বাবা না কৃতজ্ঞতা বরং ধমকে সরে বলে ওঠে, আপনারা এখানে কেন আসলেন? জেসি এগিয়ে গিয়ে গর্জে ওঠে, আপনার নিজের ছেলের দিকে আপনি তাকাননি, আর এখন দোষ আমাদের ঘাড়ে চাপাচ্ছেন? এই কথাগুলো যেন বুকের ভেতর একটা পুরনো দরজায় কড়া নাড়ল। মসুর চোখে ভেসে ওঠে এক টুকরো স্মৃতি, শৈশবের একাকিত্বের, চাপা কষ্টের। সে কিছু না বলে সোজা নিজের ঘরে চলে যায়। চোখে স্পষ্ট এক রাশ বিষণ্ণতা। কিছুক্ষণ পর দরজায় টোকা দিয়ে জিসি বলে, তুমি জামাটা খোলো। মসু একটু চমকে ওঠে, কণ্ঠটা কাঁপে। সে বলে, কি বললে? জিসি বলে, আমার মনে হয় তোমার পিঠে চোট লেগেছে, মলম লাগিয়ে দিব। মসু ধীরে জামাটা খুলে নেয়। জিসি দেখে তার পিঠে ছড়িয়ে আছে পুরনো চোটের দাগ, একটা নয়, একাধিক। জিসি চুপচাপ মলম লাগাতে থাকে। হাতের প্রতিটি স্পর্শ যেন শুধু ওষুধ নয়, ভেতরের কোনো পুরনো যন্ত্রণাকেও ছুঁয়ে যায়। জিসি মনে মনে ভাবে, মসু চলে আসার পর তার বোন বলেছিল ছোটবেলায় তার সাথে এমন কিছু হয়েছিল যা সে আজও কাউকে বলেনি। রাতের ডিনারের টেবিলে বসেছে সবাই, আলাপচারিতা চলছিল, হালকা হাসাহাসি। হঠাৎ সেখানে এসে হাজির হয় মসুর আঙ্কেল। তার চোখে এক অদ্ভুত চাহনি। মসুর কোম্পানির সিইও হওয়ার বাসনায় জ্বলছে সে। জিসির দিকে তাকিয়েও সে কিসের হিসাব করছে বোঝা যায়। রাত গভীর হয়, তারা দুজনে ঘুমাতে আসে। তাদের জন্য রুমটি সাজানো, রঙিন লাইট, নরম বিছানা, এক টুকরো স্বপ্ন যেন। দুজনে লজ্জায় হেসে ফেলে আর বাইরে চলে এসে মসু আচমকা বাচ্চাদের মতো খেলতে শুরু করে। জিসি হেসে ফেলে, বলে, তুমি কি ছোটবেলায় কখনো খেলোনি? তারপরে মসু গলা নিচু করে বলে, আমি এই পরিবারের অ্যাডপ্টেড সন। ছোটবেলা থেকে বুঝে গেছি এই পরিবারকে আমাকে রক্ষা করতে হবে, আর তখন থেকে ম্যান হতে গিয়েছিলাম। শৈশবটাকে হারিয়ে ফেলেছিলাম। সেই রাতে ড্রাঙ্ক অবস্থায় জিসি মাথা রেখে ঘুমিয়ে পড়ে মসুর ঘাড়ে। মসু ধীরে তাকে রুমে নিয়ে আসে, চাদর টেনে দেয়। তবে সেই নীরব মুহূর্তে সে একবার তার কপালে হালকা চুমু খায়। নিজেই অবাক হয়ে সরে যায়। হঠাৎ নিজের ভেতরের আবেগে কেঁপে ওঠে। সকালে ঘুম ভেঙে জিসি দেখে তারা একসাথেই বিছানায়, চোখের রাগে লাল হয়ে ওঠে। সে বলে, তুমি কি আমার ড্রেস চেঞ্জ করেছো আর আমার পাশে এভাবে শুয়েছো? মসুর সঙ্গে সঙ্গে বলে, তোমার ড্রেস আমার বোন বদলে দিয়েছে, আমি তোমাকে ছুঁয়েও দেখিনি, প্লিজ ভুল বুঝো না। পরে জিসি ক্লায়েন্টদের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু সেখানে তাকে ড্রিঙ্কস করতে বলা হয়। লোকটা গা ঘেঁষে বলে, এটা শোবেজ, কাজ পেতে হলে এসব করতে হবে।
জেসির চোখের দৃষ্টি বদলে যায়। সে থপ করে ওয়াইন গ্লাস ফেলে দেয় লোকটার মুখে। লোকটা রেগে গিয়ে ফ্যাংকে ধাক্কা দেয়। জেসি নিজের ড্রেস ছিঁড়ে ফেলে আর এক লাথিতে লোকটিকে মেঝেতে ফেলে দেয়। লোকটা বোতল হাতে নিয়ে আবার আক্রমণ করতে যাচ্ছিল, ঠিক তখনই মশু এসে তার মুখে কোট ছুঁড়ে মারে। তারপর আরেকটি কিক, লোকটা মাটিতে লুটিয়ে পড়ে। মশু এগিয়ে গিয়ে বলে, সে আমার ফিয়ান্সে, ওকে আমি ছাড়া কেউ টাচ করলে তার হাতটা আমি ভেঙে দেব। লোকটা কাপা গলায় বলে সরি। মশু জেসিকে কোলে তুলে বাড়িতে নিয়ে আসে। এরপর তার ব্যথার জায়গায় ওষুধ লাগায় আর বলে, এমন ডেঞ্জারাস জায়গায় একা যাবে না কখনো। তুমি জানো না তোমাকে হারানোর ভয়টা কেমন। জেসি তাকায় তার চোখে, ভেজা চোখে বলে থ্যাঙ্কস। পরদিন এই ক্লায়েন্টদের অপমানজনক ঘটনা মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মশুর মা তাকে ফোন করে, কণ্ঠটা উত্তপ্ত, বলে তুমি কি জেসির সঙ্গে ব্রেকআপ করেছো? তুমি আছো অথচ কেউ জেসিকে হ্যারাস করছে, এতে তোমার সমস্যা নেই? মশু শান্ত কণ্ঠে বলে, না মা, আমরা ঠিক আছি, বরং এখন একসাথেই থাকে এবং কালকের ঘটনা সম্পর্কে আমি সব কিছু জানি এবং আমি জেসিকে সেভ করেছি। বিশ্বাস না হলে তুমি এসে দেখে যাও। মায়ের ওপাশ থেকে নিঃশ্বাসের শব্দ আসে আর মশু ধীরে ফোনটা নামিয়ে রাখে। সকালবেলা জেসির দরজায় কড়া শব্দ। দরজা খুলতেই মশুকে দেখে সে একটু চমকে ওঠে, বলে, তুমি লাগেজ সহ? জেসি বিস্মিত কণ্ঠে বলে। মশু বলে, আমার মা তোমাকে নিয়ে সবসময় চিন্তা করেন, তাই তোমার বাসায় আমার একসাথে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। জেসি একটু বিরক্ত গলায় বলে, তবে আমরা তো শুধু ডেট করছি, পাবলিককে দেখিয়ে, এর বাইরে তো কিছু না। মশু তখন বলে, ডেট করতে হলে একসাথে থাকাটাও লাগবে। পাবলিক যদি বুঝতে পারে আমরা একসাথে আছি তাহলে সেই নাটকটা আরো বেশি বিশ্বাসযোগ্য হবে। তো এরপর মশু সোজা জেসির ঘরে ঢোকে। চারপাশ খেটে খেটে তার জিওলজির বই দেখতে পায় আর সে বলে, তুমি আবার এইসব বই কবে থেকে পড়ছো? তোমার কি এইসব বই পড়ার দরকার আছে? জেসি বলে, আমার জিনিসে হাত দেবে না। ঠিক তখনই দরজায় শব্দ। মা ভেতরে ঢুকে বলে, সরি, দরজাটা খোলা ছিল তাই চলে এলাম, কয়েকদিন থাকবে এখানে। তারপর পুরো বাসা ঘুরে ঘুরে দেখতে থাকে। রাতের বেলায় এক ঘরেই ঘুমানোর ব্যবস্থা হয়। জেসি বলে, তুমি নিচে মেঝেতে ঘুমাও। মশু বিছানায় উঠে বসে বলে, নিচে কিছুই নেই, না গদি না চাদর, আর ঠান্ডাও লাগছে বেশ, আমি পাশেই থাকি। জেসি একটা পুতুল এনে মাঝখানে রেখে দেয়, বলে, এটা সেফটির জন্য। মশু হেসে বলে, তুমি ভয় পাচ্ছ যে আমি তোমার সাথে কিছু করে ফেলবো? জেসি চোখ নামিয়ে বলে, না, ভয় পাই না, এটা সেফটি। সকালে ঘুম ভাঙলে দেখা যায় পুতুল একদিকে, ওরা দুজন দুদিকে ঘুমাচ্ছে না, বরং দুজনেই ঘন হয়ে জড়াজড়ি করে ঘুমিয়ে আছে। মশু হেসে বলে, তুমি নিজেই দেখো, আমি কিছু করিনি, এটা তুমি নিজেই করেছো। জেসি লজ্জা পেয়ে বলে, সরি, একা ঘুমানোর অভ্যাস আছে আমার, বলেই দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। অবশ্য টিয়ান কোম্পানির সাথে চুক্তি বাতিল করায় মশুর বিরুদ্ধে আঙ্কেল ও অন্য শেয়ার হোল্ডাররা ক্ষুব্ধ। তারা বলছে, এভাবে সিইও থাকলে কোম্পানির ভবিষ্যৎ অন্ধকার। তখন মশু সেখানে আসে, শান্ত অথচ ধীর কণ্ঠে বলে, এই কোম্পানির সেই ক্লায়েন্টটি ছিল যে জেসির সাথে অসভ্য আচরণ করেছিল। আমি একটা জঘন্য প্রতিষ্ঠানকে আমাদের সঙ্গে রাখার পক্ষে ছিলাম না। কথাগুলো শুনে সবার মুখ থেমে যায়, কেউ আর প্রতিবাদ করে না, বরং মশুর সিদ্ধান্তকে সম্মান জানায়। আঙ্কেলের চাল টোপে আটকায় না। তো পরদিন সকালে জেসি ঘুম থেকে উঠে দেখে টেবিলে সাজানো ব্রেকফাস্ট, পাশে চিরকুট, মশুর মায়ের লেখা, আমি আর তোমাদের ডিস্টার্ব করবো না, তোমরা দুজনে এনজয় করো। কিন্তু আশেপাশে মশুর কোনো চিহ্ন নেই, তার জুতো ব্যাগ সব উধাও। মা ছেলে দুজনেই গায়েব। অফিসে মশু লিনকে বলে, আমি বুঝতে চাই জেসি আমাকে ভালোবাসে কিনা, তাই একটা প্ল্যান করেছি। আজকের ইভেন্টে আমি অন্য একজন মেয়েকে নিয়ে যাচ্ছি, দেখব ওর প্রতিক্রিয়া কি। সে ভাড়ায় আনা গার্লফ্রেন্ড নিয়ে অনুষ্ঠানে যায়। অন্যদিকে জেসি খবর পায় যে মশু অন্য মেয়েকে নিয়ে ইভেন্টে এসেছে। অভিমানে ঈর্ষায় সে সোজা চলে যায় ভেন্যুর বাইরে, কিন্তু তার কাছে ভিআইপি কার্ড নেই, তাই কার্ড তাকে ঢুকতে দেয় না। মশু এসে ওকে বলে, তুমি এখানে? জেসি গলা শক্ত করে বলে, এই সামনে শুট করতে এসেছিলাম, কাকতালীয় ব্যাপার। লিন ইশারা করলে মশুর ভাড়াটে গার্লফ্রেন্ড এসে মশুর হাত ধরে। এই দৃশ্য দেখে জেসির চোখ বিষিয়ে ওঠে। সে গলা ভারী করে বলে, তোমরা মজা করো, আমি যাচ্ছি, বলেই ঘরে চলে যায়। মশু ছুটে যেতে চায়, কিন্তু লিন তাকে আটকে দেয়, বলে, যেও না, দেখো ও এক্ষুনি তোমার কাছে ফিরে আসবে। কিন্তু জেসি তো ভাবছে সে আমার পেছনে আসছে না কেন, আমি এতটাই অপ্রয়োজনীয় হয়ে গেছে। তার চোখে অভিমান, মনে দাগ। পরদিন সকাল, মশুর রাগে ফুঁসছে। লিনের মুখোমুখি দাঁড়িয়ে বলে উঠল, তোমার জন্য এখন আমার নাম খবরের কাগজে উঠে গেছে অন্য একটা মেয়ের সঙ্গে। সবাই বলছে আমি সুজিনকে ঠকাচ্ছি, এমনকি আমার মাও আমার উপর রেগে আছে।
এখন তুমিই বলো এই গোলকধাঁধা থেকে বের হব কিভাবে? তুমি সব ঠিক করো। লিন মুখ নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এদিকে জেসি নিউজ দেখে অবাক হলেও নিজেকে শান্ত রাখে। তার চোখে ক্লান্তি, মনোযোগ কাজেই সে নিজেকে ব্যস্ত করে ফেলে। কিন্তু মানুষ তো সবাই সহ্য করতে পারে না সাফল্য। তার এক সহকর্মী মনে মনে জেসির প্রতি হিংসায় জ্বলছিল। একটা নির্জন সিঁড়ি পিছন থেকে এসে ধাক্কা দেয় জেসিকে। ঠিক সেই মুহূর্তে যেন সিনেমার মতো মুশো এসে পড়ে হাজির। পুরো নায়ক স্টাইলে সে জেসিকে ধরে ফেলে পড়ে যাওয়া থেকে রক্ষা করে। সে চোখ গরম করে বলে সেই মেয়েটিকে, আমার ফিয়ান্সেকে যদি আর একবার কেউ কষ্ট দেওয়ার চেষ্টা করে আমি যেভাবেই হোক তার কেরিয়ারটাই শেষ করে দেব। মেয়েটি এই কথা শুনে ভয় পেয়ে যায়। তো এরপরের দৃশ্যে জেসির বাসা, চোখে পানি, হাতে ব্যথার মলম। মুশো নিজের হাতে জেসির হাতে মলম লাগাচ্ছে। জেসি একরকম অভিমানে বলে, তুমি তো কাল ইভেন্টে অন্য মেয়েকে নিয়ে গিয়েছিলে, আগে বললে সুবিধা হতো, তবে এতে আমার কোনো সমস্যা নেই। মুশো হাসে, চোখে মায়ে ফুটে ওঠে, বলে এইরকম আর হবে না। আসলে লিনি সেই মেয়েটিকে অ্যারেঞ্জ করেছিল একটা ছোট্ট পরীক্ষার জন্য, আমার কোনো দোষ নেই। আর আমি তো সেই মেয়েটিকে চিনিও না। তোমার বিশ্বাস না হলে লিনকে জিজ্ঞেস করতে পারো। এই কথা শুনে জেসির মনটা কিছুটা হালকা হয়। রাতের খাবারের টেবিলে জেসি একটু বেশি পান করে ফেলে, চোখ কুটকুট করে ওঠে। মুশো ওকে টেনে নিয়ে আসে ঘরে, বলে পরের বার ড্রিঙ্কস এভাবে করা চলবে না। কিন্তু জেসি তার টাই ধরে টেনে ফেলে। দুজনেই হঠাৎ বিছানায় পড়ে যায়। বলে, তোমার ড্রিঙ্কসে কিছু সমস্যা ছিল। আমি তো অনেকবার ড্রিঙ্কস করেছি কিন্তু এরকম কখনো হয়নি। মুশো তাকিয়ে থাকে। সে বলে, তুমি কার সঙ্গে ড্রিঙ্কস করেছিলে? জেসি বলে, যারা আমার সঙ্গে মাউন্ট রিসার্চ করতে যেত তাদের সঙ্গে। মুশো জবাব দেয় না, একটু চুপ থেকে বলে, তুমি এখন এলোমেলো বলছো। জেসি বলে, না না, আমি এখন সত্যি বলছি। আসলে আমার নাম জেসি, সুজিং না। এই কথাটা শুনে মুশো যেন চুপসে যায়, চোখ বড় হয়ে ওঠে। ঠিক তখনই জেসির চোখে হঠাৎ সংবরণ ফিরে আসে। সে দ্রুত উঠে গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে, শাওয়ার অন করে দেয়। মুশো ভেতরে গিয়ে টেনে ধরে, বলে, এভাবে গোসল করলে ঠান্ডা লেগে যাবে। জেসি তাকিয়ে থাকে তার চোখে। হঠাৎ হালকা কণ্ঠে বলে, আমার মনে হয় আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। এই বলে হঠাৎ মুশোর ঠোঁটে চুমু খায়। পরদিন সকাল, জেসি ঘুম ভাঙতেই দেখে টেবিলে সাজানো ব্রেকফাস্ট, পাশে একটা ছোট নোট, হ্যাভ এ নাইস ডে। তার মুখে একটা তৃপ্তির হাসি খেলে যায়, চোখে প্রশান্তি। অন্যদিকে মুশো, সে এখন পুরোপুরি সিরিয়াস। সুজিং সম্পর্কে সবকিছু খুঁজে বের করছে। সে লিনকে বলে, তুমি যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে কি তার কাছ থেকে কিছু লুকাবে? লিন বলে, একদমই না। মুশো বলেন, তাহলে আমারও সুজিং এর সম্পর্কে সবকিছু জানার অধিকার রয়েছে। সুজিং এর সব ডিটেলস বের করো, পরিবারের সদস্য, আত্মীয়, ভাই বোন একটাও বাদ দিবে না। তো এরপর দৃশ্যে জেসি ওখানে শুটিং করতে এসেছে। হঠাৎ মুশো সেখানে চলে আসে। সে অবাক হয়ে বলে, তুমি তো ঘোড়ায় চড়তে ভয় পেতে, এখন কেমন করে শিখলে? জেসি হালকা হেসে উত্তর দেয়, তুমি আসার আগেই আমি হর্স রাইডিং শিখে নিয়েছি। মুশোর চোখ সরু হয়ে যায়। একটু থেমে সে বলে, আর একটা কথা শুনেছে, যারা আমাদের ফ্যামিলি, ফ্রেন্ডস বা পার্টনার, তাদের সঙ্গে কখনো চিট করা উচিত নয়, মিথ্যা বলা উচিত না। তাহলে তোমারও উচিত না আমাকে কোনো মিথ্যা বলা। এই কথা শুনে জেসি একটু থমকে যায়, গলার স্বর শুকিয়ে আসে। সে আস্তে করে জিজ্ঞেস করে, তুমি হঠাৎ এই কথাটা বলছো কেন? অফিস কল, একটা জরুরি ফোন আসে অফিস থেকে। মুশোকে বেরিয়ে যেতে হয় তড়িঘড়ি করে। পেছন থেকে লিন হালকা গলায় বলে ওঠে, তোমার যাকে নিয়ে ঘোরাফেরা চলছে সে সুজিং না, বরং ওর টুইন সিস্টার জেসি। ও একজন জিওলজিস্ট যার সঙ্গে তুমি অনেকদিন ধরে দেখা করতে চাইছিলে। মুশো থমকে যায়, মাথায় যেন একটা ঝড় বয়ে যায়। তাহলে সেদিন ড্রিঙ্কস করার সময় সে যা বলেছিল সেটা কি সত্যি? চোখে অন্যমনস্ক ভাব, মনে পড়ে পুরনো কথাগুলোর প্রতিধ্বনি। অন্যদিকে জেসি, সে মুশোর বলা কথাগুলো নিয়ে গভীরভাবে ভাবছিল। ফ্যাং এর সঙ্গে বসে বলে, আমার ওকে সত্যিটা বলে দেওয়া উচিত। ফ্যাং চমকে উঠে বলে, না, মুশো কখনোই মিথ্যা সহ্য করতে পারে না। আর ও যদি জানে তুমি ওকে ঠকিয়েছো তাহলে শুধু তোমার না, সুজিং এর ক্যারিয়ারটাও ধ্বংস হয়ে যাবে। জেসি বলে, তবে যদি সে আমাকে ক্ষমা করে দেয়? ফ্যাং মাথা নাড়ে, গলার স্বর কঠিন। সে বলে, তুমি শুধু ওকে পছন্দ করে ফেলেছো বলেই ওর উপরে এতটা ভরসা করছো, কিন্তু বাস্তব
বাস্তবে সব সময় মনের মতো হয় না। সুজিং এত দিন ধরে যে পরিশ্রম করেছে সেটা সব নষ্ট হয়ে যাবে। তুমি এই কাজটা করো না। জেসির চোখে পানি এসে পড়ে। সে কিছু বলে না, শুধু চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর সে হঠাৎ ফ্যাংকে বলে, না, আমি এবার ওকে সত্যিটা বলবই। রাত জেসি মুশুকে ডিনারে আমন্ত্রণ করে। মুশু নিজের ঘরে বসে আয়নার সামনে ভালোভাবে রেডি হয়। চোখে আনন্দ, মুখে একটা অস্থির অপেক্ষা। সে ঘড়ি দেখে, বারবার ফোনের দিকে তাকায়, কিন্তু সময় পেরিয়ে যায়। ঘরটা নিঃশব্দ হয়ে ওঠে। অন্যদিকে জেসি তখন নিজের ঘরে ড্রেস খুঁজছিল। হঠাৎ চোখে পড়ে সুজিং এর ডায়েরি। পাতা উল্টাতে উল্টাতে সে থমকে যায়। সেখানে লেখা, মুশুকে আমি হয়তো একটু একটু করে ভালোবেসে ফেলেছে। জেসির মুখ শুকিয়ে যায়। হাতে থাকা ডায়েরিটা নিচে পড়ে যায়। হঠাৎ সে মেঝেতে বসে পড়ে। চোখে দ্বিধা, গলায় ভয়। আমি এখন কি করব? পরদিন জেসির শুটিং লোকেশনে পৌঁছায়। মুশু আগে থেকে সেখানে দাঁড়িয়ে। সে সরাসরি জিজ্ঞেস করে, তুমি কাল রাতে এলে না কেন? জেসির চোখ সরিয়ে নেয়, বলে, অনেক কাজ ছিল। মুশু এবার একটু রেগে গলায় বলে, মিথ্যা বলো না, আমি শুধু সত্যিটা জানতে চাই। ফ্যাং বলেছে, তুমি রেডি হয়েও বের হওনি কেন? জেসি বলে, তুমি আমার শুধু কন্ট্রাক্ট বয়ফ্রেন্ড, তাহলে তুমি আমার লাইফে এতটা ইন্টারফায়ার করো কেন? তারপর গলা কাঁপতে কাঁপতে বলে, গাড়ি থামাও, আমি নামবো। গাড়ি থেকে নেমে যায় সে। চুপচাপ নেমে পড়ে। শুটিং স্পটের গ্যারেজ। জেসি ফ্যাংয়ের দিকে ঘুরে দাঁড়িয়ে বলে, মুশুর আচরণ আমার সহ্যের বাইরে চলে যাচ্ছে। সে আমার সাথে অনেক রেগে কথা বলছে। ঠিক তখন তার কো অ্যাক্ট্রেস সবকিছুই মোবাইলে রেকর্ড করে রেখেছিল। রাতের বেলা সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। মুশু ফোনে খবরটা দেখে থমকে যায়। চোখে বিস্ময়, মুখে চিন্তার ছায়া। সে জেসিকে একটা মেসেজ পাঠায়, তোমার যদি কোনো হেল্পের দরকার হয় তাহলে আমাকে জানাও, আমি আছে। কিন্তু এগুলো বলার দরকারটা কি মিডিয়ার মধ্যে? কিন্তু জেসি সেই মেসেজ আর খোলে না। সে তখনও হাতে নিয়ে বসে থাকে সুজিং এর ডায়েরি। চোখে অস্থিরতা, হৃদয়ে ঝড়। পরদিন সকালটা ছিল বিষণ্ণ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়ার পর জেসি যেন নিজের ঘর থেকে বেরোতেই পারছিল না। বারান্দায় দাঁড়িয়ে সে শুধু নিজের রাস্তার দিকে তাকিয়েছিল, ভিড় করা সাংবাদিকদের দিকে। শেষমেশ সাহস করে সে একটা প্রেস কনফারেন্সের আয়োজন করে। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে জেসির কণ্ঠে ছিল এক ধরনের শান্তি। সে বলে, আমি একজন অভিনেত্রী, আমার পেশাদার কাজ নিয়ে প্রশ্ন করুন, কিন্তু আমার ব্যক্তিগত জীবন নিয়ে না। আপনাদের এতে কোনো অধিকার নেই। কিন্তু সাংবাদিকরা তো ছাড়ে না। একজন হঠাৎ বলে বসে, আপনার আর মুশুর সম্পর্কটা কি সত্যি, নাকি সেটাও এক ধরনের অভিনয়? জেসির মুখটা পাথরের মতো শক্ত হয়ে যায়। গলায় আটকে থাকা শব্দ আর বের হতে চায় না। ঠিক তখনই মুশু ঢুকে পড়ে। তার চোখে আত্মবিশ্বাস, গলায় ছিল দৃঢ়তা। সে বলে, না, আমাদের সম্পর্কটা ফেক না, এটা একদমই রিয়েল। সাংবাদিকরা শোরগোল তোলে, বলে, প্রমাণ দিন। মুশু কিছু না বলে জেসির দিকে তাকিয়ে এগিয়ে যায়। তারপর জেসির ঠোঁটে এক টুকরো চুমু খায়। এরপর সে বলে, সত্যি বলতে আমরা দুজন মিলে একটা রিয়েলিটি শোতে আসছি। ওটা ছিল চমক। আপনারা আমাদের খুব শীঘ্রই সেখানে একসাথে দেখতে পাবেন। জেসির মুখটা ধীরে ধীরে নরম হয়ে যায়। চোখে ছিল একটা শান্ত ভরসা। পরদিনই শো এর শুটিং শুরু হয়। দুজনকে আলাদা আলাদা বসানো হয়। তাদের একে অপর সম্পর্কে প্রশ্ন করা হয়। অবাক করার বিষয়, দুজনের সব প্রশ্নের সঠিক উত্তর দেয়, কারণ এতদিন একসাথে থাকতে থাকতে তারা একে অপরকে ভালো করেই চিনে ফেলেছে। শুটিং শেষে মুশু ডিরেক্টরকে বলে, নেক্সট রাউন্ডে আমাদের একসাথে রাখবেন। নেক্সট রাউন্ডে তাদের একটা টাস্ক দেওয়া হয়, একজন আরেকজনকে টেন্ট লাগানো শেখাবে। জেসি পরিকল্পনা করে, এই কাজটা দেখে বুঝবে মুশু কি সেই মানুষ যাকে সুজিং ভালোবাসে। জেসির মনে পড়ে সুজিং এর ডায়েরির সেই লাইন, আমার বয়ফ্রেন্ড আমাকে টেন্ট লাগানো শিখিয়েছিল। সে হঠাৎ অসুস্থ বোধ করে। জেগে গিয়ে টাস্ক শেষ হওয়ার আগে চলে যায়। মুশু পিছন থেকে ডাকে, দাঁড়াও, আমি জানতে চাই তোমার মনে কি চলছে। জেসি চুপ, সে কিছু বলে না। পরে মুশু একা বসেছিল, কাছে একটা কুকুর। সে পাথর ছুঁড়ে ছুঁড়ে জলে ঢেউ তুলছিল। জেসি পাশে এসে দাঁড়ায়। তার চোখ চলে যায় মুশুর হাতে, সেই নিখুঁত ভঙ্গি। হঠাৎ মনে পড়ে ডায়েরির আরেকটা লাইন, আমি আমার বয়ফ্রেন্ডকে জলে পাথর ছুঁড়ে মারতে শিখিয়েছিলাম। জেসি নিঃশব্দে জিজ্ঞেস করে, এই স্কিলটা তুমি কোথা থেকে শিখেছো? মুশু হালকা হেসে বলে, আমি ছোটবেলা থেকে এটা পারি। জেসির চোখে যেন এক টুকরো আশার আলো জ্বলে ওঠে। সে ভাবে, তাহলে সুজিং যাকে ভালোবাসে তার নাম মুশু হলেও এই মুশু সেই মুশু নয়, হয়তো অন্য কেউ। তার মুখে এক ফোঁটা হাসি ফুটে ওঠে। নেক্সট রাউন্ডে শুটিং হয় এক অনাথ আশ্রমে। দুজনেই বাচ্চাদের সঙ্গে খেলায় মেতে ওঠে। সেই মুহূর্তগুলো একদম অন্যরকম, চোখে মুখে হাসি। তখন হঠাৎ একজন টিচার এসে দাঁড়ায়। সে মুশুকে দেখে রেগে ওঠে, বলে, তুমি এখানে কেন এসেছো? বেরিয়ে যাও এখান থেকে।
ঘটনার মোড় যেন এক ঝটকায় ঘুরে যায়। অনাথ আশ্রম থেকে বেরিয়ে আসছিল মসু আর জেসি। রাস্তাটা ছিল নীরব, তবে তাদের মাঝখানে অনেক অজানা প্রশ্ন জমেছিল। হঠাৎ জেসি ধীরে গলায় জিজ্ঞেস করলো, উনি কে ছিলেন আর তোমার সাথে ওরকম আচরণ করলেন কেন? মসু একটু থেমে জেসির দিকে তাকালো। তার চোখে ধরা পড়লো একটা অস্বস্তি, একটা এড়িয়ে যাওয়ার চেষ্টা। সে বলে, এখান থেকে চলো, পরে বলবো। কিছুক্ষণ পর জেসি মসুর বাড়িতে গেল। সেখানে মসুর মা এসেছিলেন চুপচাপ। জেসি সাহস করে প্রশ্ন করে, আন্টি, ওই অনাথ আশ্রমের আন্টি মসুর উপর এত রেগে গেলেন কেন? মসুর মা একটা দীর্ঘশ্বাস ছাড়েন, তারপর ধীরে ধীরে বলেন, যখন আমরা মসুকে দত্তক নেই তার আগে ও অনাথ আশ্রমেই বড় হচ্ছিল। ওখানে এমন কিছু একটা ঘটেছিল যেটা ওর মনে দাগ কেটে গেছে। ও আজও সেটা ভুলতে পারে না। তবে আমি নিশ্চিত ও একদিন নিজেই তোমাকে বলবে। তারপর একটু থেমে মায়া ভরা গলায় বলেন, আমি চাই তুমি মসুর পাশে থাকো সারা জীবন। ও মন থেকে খুব ভালো ছেলে, শুধু একটু ভেতরে ভেতরে কষ্ট নিয়ে বাঁচে। জেসির এই কথাগুলো শুনে সামান্য মন খারাপ হয়। সেদিন সন্ধ্যায় জেসি মসুর কাছে যায়। সে হালকা হাসি দিয়ে বলে, তুমি আজকাল কেমন যেন মনমরা হয়ে গেছো, তাই ভাবলাম তোমার সঙ্গে একটু সময় কাটাই। মসু শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি জানতে চাও আজ আশ্রমের সেই আন্টি কেন আমার উপর চিৎকার করছিলেন? জেসি মাথা নেড়ে বলে, হ্যাঁ জানতে চাই। মসু একটু সময় নেয়, তারপর নিচু গলায় বলতে শুরু করে, আমি যখন ছোট ছিলাম ওই আশ্রমেই থাকতাম। ওই আন্টির স্বামী ছিলেন খুব ভালো মানুষ। উনি আমাদের খুব কেয়ার করতেন আর আমি ছিলাম তার প্রিয়। একদিন উনি আমাকে মাউন্টেনে নিয়ে গিয়েছিলেন। সেখানে ওনার পা পিছলে যায়, উনি খাদে পড়ে যান এবং তিনি মারা যান। মসুর কণ্ঠ ভারী হয়ে আসে আর বলে, তখন থেকে আন্টি মনে করতেন আমি দায়ী তার হাজবেন্ডের মৃত্যুর পিছনে। আমি তো ছোট ছিলাম, সরি বলারও সাহস হয়নি কখনো। সেই অপরাধ বোধ আজও আমার বুকের ভিতরে রয়ে গেছে। জেসি ধীরে ধীরে তার হাত ধরে বলে, তুমি নিজের উপর এত বোঝা টেনে নিয়ে বেড়াচ্ছ কেন মসু? যেটা তোমার দোষই না সেটা তুমি কিভাবে ক্ষমা চাও? তুমি তোমার অতীতকে পেছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে চলো। আমি বিশ্বাস করি তোমার সেই আঙ্কেলও চেয়েছিলেন তুমি ভালো জীবন পাও। মসু চুপ করে থাকে, তার চোখে একটা প্রশান্তির ছায়া নামে। পরদিন সকালে জেসি আবার সেই অনাথ আশ্রমে যায়। সে আন্টি সুয়ের সামনে দাঁড়িয়ে তাকে বলে, আপনি মসুর সঙ্গে একটু দেখা করবেন? ও এখনো সেই পুরনো ঘটনা ভেবে কষ্ট পায়। আপনি শুধু একবার ওকে বলুন যে আপনি ওকে ক্ষমা করে দিয়েছেন। ওর বুকে জমে থাকা পাথরটা সরে যাবে তাহলে। আন্টি সু চুপ করেছিলেন, মুখে কোনো কথা ছিল না, কিন্তু চোখে একটা চিন্তার রেখা। পরদিন জেসি মসুকে বলে, আজ রাতে একটা রেস্টুরেন্টে এসো, খুব সুন্দর একটা জায়গা, একটু চমক আছে। মসু এসে টেবিলে বসে আছে আর সেখানে রয়েছে আন্টি সু। সে এক মুহূর্তের জন্য যেন জমে যায়, ঠোঁট কাঁপে, চোখ নিচু হয়ে আসে। আসলে আগের দিন জেসি তার কাছে গিয়ে তাকে ভালোভাবে রিকোয়েস্ট করেছিল এবং পুরো ঘটনাটা তাকে বুঝিয়ে বলেছিল যে ওই দুর্ঘটনায় মসুর কোনো দোষ ছিল না। এই জন্যই আন্টি আজকে এখানে এসেছেন। তো মসু তাকে দেখে বলে, আমি দুঃখিত আন্টি, আমি অনেক আগে আপনাকে সরি বলতে চেয়েছিলাম কিন্তু সাহস পাইনি। আমি আপনার স্বামীকে অনেক ভালোবাসতাম, উনি আমার মতো অনেককেই আগলে রাখতেন। কিন্তু এই পর্যন্ত বলতেই আন্টি সু হালকা হাসেন, তার চোখেও এক ফোঁটা পানি আসেন। সে বলে, আমি বুঝতে পেরেছি মসু, তোমার দোষ ছিল না। আমি তখন বাস্তব থেকে পালাতে চেয়েছিলাম, তাই তোমার উপর দোষ চাপিয়ে দিয়েছিলাম। এখন বুঝি তুমি সেই মানুষ যে এই আশ্রমের জন্য আজও কত কিছু করে যাচ্ছ। মসুর মুখে হাসি ফোটে, চোখে ছিল এক ধরনের মুক্তি, এক ধরনের শান্তি। মসু সেখান থেকে বাইরে বেরিয়ে আসে, মুখটা কিছুটা চিন্তিত, চোখে ক্লান্তি। হঠাৎ সামনে দেখতে পায় জেসি একটা কার্টুন কস্টিউম পরে দাঁড়িয়ে আছে। মসু থেমে যায়, সে কিছু বলে না, শুধু এক দৃষ্টিতে জেসির দিকে তাকায়। জেসি কিছুটা অপ্রস্তুত গলায় বলে, তুমি বুঝি এখনো আমার উপর রেগে আছো? মসু হালকা হেসে মাথা নাড়ে, তার কণ্ঠ ছিল শান্ত কিন্তু গভীর। সে বলে, না আমি রেগে নেই, বরং তোমার জন্য আমার মনের ভেতরের যে ভার ছিল সেটা আজ নামলো। জেসির মুখে ঝলমলে হাসি ফুটে ওঠে, বলে, তাহলে চলো একটা জায়গায় নিয়ে যাই তোমায়। জেসি তাকে নিয়ে আসে একটা ছোট পার্কে। জেসি কিছুটা চাপা কণ্ঠে বলে, তুমি আমাকে সুজিং নামে চিনেছ, কিন্তু আমার আসল নাম জেসি। সুজিং আমার ছোট বোন। আমি জানি তুমি মিথ্যা অপছন্দ করো, তবুও আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। দয়া করে আমাকে মাফ করে দাও। মসু চুপ করে থাকে, কোনো বিস্ময় ছিল না চোখে, শুধু একরকম প্রশান্তি। সে ধীরে ধীরে বলে, আমি আগেই জানতাম, শুধু চাইছিলাম এটা তোমার মুখ থেকে শুনতে। তারপর সে জেসির কানের কাছে মুখ নিয়ে
গিয়ে ধীরে বলে জেসি। জেসির চোখ ছলছল করে ওঠা। সে বলে, আমি কত দিন ধরে অপেক্ষা করছিলাম তোমার মুখে এই নামটা শুনবো বলে। তারপর তারা ধীরে ধীরে কাছে আসে এবং একটা দীর্ঘ আবেগঘন চুম্বনে জড়িয়ে পড়ে। এদিকে মসুর বোন সুইয়ে আর লিন দুজনেই যে কবে প্রেমে পড়ে গেছে কেউ জানতো না। এখন তারা অফিসিয়ালি রিলেশনশিপে। তাদের দুজনকে দেখা যায় বৃষ্টি ভেজা সন্ধ্যায় একসাথে ছাতা ধরে হাঁটতে অথবা একে অপরের চোখে তাকিয়ে দীর্ঘ সময় চুপ করে থাকতে। মসু আর জেসির সম্পর্ক এখন লাভ ডাবি কাপল স্টাইলে করে উঠছে। তারা একসাথে থাকে, হাসে, রান্না করে, ঝগড়া করে, আবার জড়িয়ে পড়ে। সবকিছু যেন নিখুঁত মনে হচ্ছিল, কিন্তু আসল সংকট তখনও আসেনি। হঠাৎ মসুর কোম্পানিতে সমস্যা দেখা দেয়। তার আঙ্কেল একটা ইলিগাল রিসার্চ প্রজেক্ট শুরু করতে চাইছে মাউন্টেনে। আঙ্কেল রেগে গিয়ে বলে, ওখানে মিনারেলস আছে, ওখানে গেলে অনেক লাভ হবে। মসুর ঠান্ডা মাথায় বলে, আমি অনেক আগেই বলেছি ওই মাউন্টেনে কিছুই নেই, আমরা সেখানে রিসার্চ করব না। আঙ্কেল গম্ভীর মুখে তাকিয়ে বলে, ঠিক আছে, যদি লাভ না থাকে যাব না, আর চুপচাপ বেরিয়ে যায়। পাশেই দাঁড়িয়ে ছিল জেসি। সে অবাক হয়ে বলে, কিন্তু আমি তো রিসার্চ করেছিলাম, মিনারেলস তো আছে। মসুর রেগে উঠে বলে, তুমি কি বলতে চাইছো? তুমি নিজে জানো না ওই রিপোর্ট ভুল ছিল? এই নিয়ে দুজনের মধ্যে তর্ক হয়। শেষমেশ জেসি কিছু না বলে চুপচাপ বাইরে চলে যায়। মসু আর বুঝতে পারে না জেসি এমন করলো কেন। তবে সেই মুহূর্তে আমরা দেখতে পাই আঙ্কেল বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পুরো কথোপকথন শুনছিল। পরদিন সকালে জেসি এসে বলে, ওই দিন আঙ্কেল আমাদের কথা শুনছিল, তাই আমি ওর ফেস সেভ করতে চেয়েছিলাম, মিথ্যা বলেছিলাম। আজ আমি নিজে যাচ্ছি মাউন্টেন রিসার্চ করতে। মসু রেগে ওঠে। সে ম্যানেজারকে বলে দেয় জেসিকে চোখে চোখে রাখবে, ও যেন বাইরে না যায়। সেই রাতে মসু মেসেজ করে, আমি তোমাকে মিস করছি, আমি স্যাম্পল নিয়ে আসছি, তুমি ভালো থেকো। কিন্তু জেসি চুপি চুপি মাউন্টেনে চলে যায়। মসু যখন খুঁজতে যায় তার মনে শুধু একটাই প্রশ্ন, জেসি কেন এমন করলো? আমি তাকে না করার সত্ত্বেও সে সেখানে কেন গেল? শেষমেশ খোঁজাখুঁজির পর জেসিকে পাইছে। মসু চমকে উঠে বলে, আমি কি বলেছিলাম তোমাকে মনে নেই? তোমার বাড়িতে থাকতে হবে। আর এই দেখো আমি স্যাম্পল নিয়ে এসেছে। জেসি জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি ঠিক আছে, আমার কিচ্ছু হয়নি, শুধু তোমার পাশে থাকতে চেয়েছিলাম। বাড়ি ফিরে এসে সবাই চোখে জল নিয়ে কেঁদে ফেলে। সেই মুহূর্তে লিন এসে তাকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে থাকে। মসু কিছুটা মজা করে বলে, আচ্ছা তোমাদের দুজনের মাঝে আবার কি চলছে? জেসি মাথা নিচু করে মুচকি হাসে, বলে, এদিকে মসুর বোন মসুকে বলে দেয় যে সে আর লিন রিলেশনশিপে রয়েছে। কিন্তু লিন তো এই কথা শুনে কিছুতেই বিশ্বাস করতে পারে না যে তার বোন হঠাৎ করেই কারোর সঙ্গে রিলেশনশিপে থাকতে পারে। সে তখন তাকে বলে, আচ্ছা তোমরা কি আমার সাথে মজা করছো? আর ঠিক তখনই মসুর বোন লিনকে কিস করে দিয়ে বুঝিয়ে দেয় যে সে সত্যি বলছে। মসু স্তব্ধ, কিছুক্ষণ নীরব থেকে তারপর হালকা গলায় বলে, আচ্ছা মানে সবাই জানতো, শুধু আমি বাদে? তোমরা কি ভেবেছিলে আমি তোমাদের রিলেশনশিপ মেনে নেব না? একদিকে আমার নিজের বোন, অন্যদিকে আমার বেস্ট ফ্রেন্ড। লিন তখন ধীরে ধীরে বলে, আমি তোমার বোনকে সত্যি ভালোবাসি মসু, আর এই নিয়ে আমি একদম সিরিয়াস। মসু কিছুক্ষণ অভিনয় করে যারা মেনে নিচ্ছে না, তারপর সে হেসে ফেলে, বলে, ঠিক আছে আমি মানলাম, তোমরা খুশি থাকো। আর তারা হেসে ওঠে। তো এভাবেই চলছিল দিনকাল। কিন্তু এর মধ্যে একদিন পাবলিকের মাঝে ভুল করে মসু জিসিকে তার আসল নাম ধরে ডেকে বসে। জিসি তখন তড়িৎ প্রতিক্রিয়ায় বলে, চুপ করো, যতদিন না সুজিং ফিরে আসছে ততদিন আমাদের মিথ্যা বলেই যেতে হবে। আর এই মিথ্যা কথাটা তোমার মা কিভাবে নেবেন সেটা জানি না। এত সব লুকিয়ে রাখা আর সম্ভব না। তারা সিদ্ধান্ত নেয় মসুর মাকে অ্যাটলিস্ট সত্যিটা বলে দিতেই হবে। তো মসু ও জিসি মায়ের সামনে গিয়ে দাঁড়ায় এবং সব খুলে বলে যে জিসি আসলে সুজিং না, বরং তার যমজ বোন। আর এই কথা শুনে মসুর বোন এবং মা দুজনেই স্তব্ধ। মসুর বোন এক প্রকার কাঁদতে কাঁদতে বলে, সবাই জানতো শুধু আমি বাদে। সে উঠে চলে যায় আর মা ধীরে ধীরে মেঝেতে পড়ে যান অজ্ঞান হয়ে। জিসি ও মসু ভয় পেয়ে ছুটে আসা। ঠিক তখনই মা চোখ মেলে বলেন, তোমরা ভয় পেয়ে গেছো তাই না? আমি তো মজা করছিলাম। সবাই চমকে যায়। মা শান্ত গলায় বলেন, আমি এটা আগেই জানতাম। একদিন জেসির বাবা এসে সব বলে দিয়েছিলেন। আমি শুধু অপেক্ষা করছিলাম কবে তোমরা নিজেরাই এসে সত্যিটা বলবে। আমি তোমাদের ওপর একদম রেগে নেই, বরং এখন চাই তোমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। বাইরে তখনও মসুর বোন চিৎকার করে যাচ্ছে, তারা আমাকে কেন মিথ্যা বলল? আমার সিস্টার ইন ল
সুজিং না হয়ে জেসি? এটা কি করে সম্ভব? আমি তো সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট করে ফেলেছি যে ফেমাস অ্যাক্টর সুজিং আমার ভাবি হবে, কিন্তু এখন হলোটা কি? আর এই কথাগুলো পাশেই দাঁড়িয়ে থাকা আঙ্কেল রেকর্ড করে রাখেন। পরদিন সবাই মিলে সুকে রেস্টুরেন্টে নিয়ে আসে। জিসি সরি বলে বলে আমরা তোমাকে কষ্ট দিয়েছি, এটা সত্যি, কিন্তু পরিস্থিতির জন্য আমাদেরও কিছু করার ছিল না। মসুর বোন মুখ ফিরিয়ে নেয়, নীরব থাকে। মসু মৃদু হেসে বলে, তুমি যতই নাটক করো না কেন, জিসি এখন তোমার সিস্টার ইন ল হতে চলেছে। আমি তাকে খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। জিসির মুখে একটুখানি আশ্চর্য আর লজ্জার ছায়া। তারপর মসু হাঁটু গেড়ে বসে বলে, জিসি তুমি কি আমাকে বিয়ে করবে? জিসির চোখ চিকচিক করে ওঠে, আবেগ চেপে আসতে বলে, হ্যাঁ। সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন টিভির স্ক্রিনে নিউজ চলে আসে, বর্তমানে সুজিং নামে অভিনয় করা মেয়েটি আসলে তার বড় বোন জিসি। জিসির গলা শুকিয়ে যায়, সে ফিসফিস করে বলে, সব শেষ, এখন সবাই সব জেনে যাবে। ঠিক তখন কেউ আপু বলে ডাকেন। জিসি তাকিয়ে দেখে সুজিং। সুজিং দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বলে, আমি খুবই ডিপ্রেসড হয়ে পড়েছিলাম, তাই আফ্রিকায় চলে গিয়েছিলাম। সময় কেমন করে কেটে গেল বুঝতেই পারেনি, কিন্তু এই খবরটা দেখে সঙ্গে সঙ্গে চলে এলাম। তার চোখে পানি, বলে, তোমার উপর কত কিছু চাপিয়ে দিয়েছি আমি, তুমি সব সামলাচ্ছ আমার হয়ে। জিসি মাথায় হাত রেখে বলে, নো প্রবলেম, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। চারপাশে ঝড় থেমে গেছে, ভুল বোঝাবুঝির মেঘ কেটে গিয়ে এখন আকাশ পরিষ্কার। তবে এক সন্ধ্যায় স্ক্রিনে তাকিয়ে থাকা মসুর চোখ স্থির হয়ে যায়। নিউজে চলছে, জানা গেছে সুজিং এবং জিসি দুজনে একটি প্রেস কনফারেন্সে অংশ নিচ্ছে, যেখানে তারা আসল পরিচয় প্রকাশ করবে। মসুর মুখে উদ্বেগ, ভ্রু কুঁচকে যায়। তার কোম্পানির শেয়ার ক্রেডিট রেটিং কমে যেতে শুরু করেছে এই কেলেঙ্কারির জন্য। ব্যবসা নিয়ে প্রশ্ন উঠেছে চারপাশে। ভিড়ের মাঝে ক্যামেরার ফ্ল্যাশ পড়ে যায় তার ক্লান্ত চোখে। প্রেস কনফারেন্স শেষ হয়ে যায়, মসু ছুটে যায় বাড়ির দিকে। ঘরে ফিরে এসে সে খুঁজে পায় একটা খাম, চিঠির উপরে লেখা টু মসু। সে ধীরে ধীরে খামে হাত রাখে, খুলে দেখে পড়ে সেখানে লেখা রয়েছে, তুমি যখন এই চিঠিটা পড়ছো আমি তখন অনেক দূরে, এমন এক জায়গায় যেখানে কোনো ফোন সিগন্যাল নেই। আমার প্রফেসর বলেছিলেন এই প্রজেক্টটা অনেক গুরুত্বপূর্ণ, তাই আমাকে তখনই রওনা দিতে হয়েছে। তবে তুমি বলতে পারো এটা ছিল আমার একটা বাহানা। এই ডিসিশন আমি অনেক ভাবনা চিন্তা করে নিয়েছি। আমরা কখনোই একসাথে থাকতে পারবো না। তোমার জন্য আমার ভালোবাসা তোমার ক্ষতির কারণ হয়ে দাঁড়াক, এটা আমি চাই না। তোমার কোম্পানিকে আমি ধ্বংস হতে দিতে পারি না, তাই আমি চলে যাচ্ছি। আমাদের সম্পর্ক এখানেই শেষ। থ্যাংক ইউ মসু, তুমি আমার জীবনটা সুন্দর করে দিয়েছিলে। মসুর চোখের কোণে এক ফোঁটা পানি চিকমিক করে ওঠে, তারপর দীর্ঘ নিঃশ্বাস। আসলে ব্যাপারটা হয়েছে, জিসি এখন ভালো করেই বুঝতে পেরেছে যে তার ছোট বোন যে ছেলেটাকে ভালোবাসতো সেই ছেলেটি আর কেউ নয়, তারই পছন্দের মানুষ মসু। তাই সে এখন ইচ্ছা করে মসুর থেকে দূরে চলে গেছে, যাতে তার ছোট বোনের ভালোবাসাকে তার চোখের সামনে দেখতে না হয়। তো সময় চলে যায়। 1 বছর পর লিন ও মসুর ছোট বোনের বিয়ে হয়। সবার মুখে হাসি, উৎসবের আমেজ। এই আনন্দঘন মুহূর্তে মসুর চোখে এক ঝলক জিসির মুখ ফেসে ওঠে। অন্যদিকে জিসি ব্যস্ত থাকে রিসার্চ নিয়ে। সে ইচ্ছা করে নিজেকে ব্যস্ত রেখেছে বিদেশের ল্যাবরেটরিতে গবেষণার নোটবুক। তবে মনে ঠিক ভেসে ওঠে মসুর মুখটা। আসলে সে এখনো মসুকে ভুলতে পারেনি। একদিন তার কলেজে স্পিচ দিতে কেউ আসে। জিসি দূর থেকে তাকিয়ে চমকে যায়, সে মসু। সে ছুটে পালাতে চায়, পেছন থেকে মসুর ডাকে, জিসি দাঁড়াও, আমি এখানে এসেছি শুধু তোমার জন্য। জিসি ফিরে তাকায়, গলার স্বর কাঁপে। সে বলে, তুমি এখানে কেন এসেছো? ঠিক তখনই দুজনের ফোনে কল আসে। প্রফেসরের কণ্ঠ শোনা যায়, বলে, জিসি, মিস্টার মসু আমাদের নতুন প্রজেক্টে অংশ নিচ্ছেন, আর তুমি এই প্রজেক্টের দায়িত্বে থাকছো। জিসি অবাক হয়ে যায়, না করতে পারে না। দুজনের একসাথে কাজ করতে করতে মসু ধীরে ধীরে জেসির মন জয় করার চেষ্টা করে আর বোঝার চেষ্টা করে যে হঠাৎ করে 1 বছর আগে জেসি কেন তার থেকে দূরে চলে গিয়েছিল, একদম অপ্রত্যাশিতভাবে। একদিন হালকা হাসি দিয়ে সে বলে, আমি এখন আমার কোম্পানির সিইও নই, আমি এই দায়িত্ব লিনকে দিয়ে দিয়েছি। এখন আমার ছোট বোন আর লিন মিলে কোম্পানিটা চালায়। এখন আমার সঙ্গে তোমার কোনো পরিচয় লুকোতে হবে না। আমি তোমার আসল পরিচয়ের সাথেই বিয়ে করতে চাই। জিসি, তোমার ছোট বোন সুজিং খুব ভালো করে বুঝতে পেরেছে যে তুমিও আমাকে পছন্দ করতে, আমাকে ভালোবাসতে।
এবং আমিও তোমাকে ভালোবাসতাম। আর এটা বুঝতে পেরে সে নিজের ইচ্ছায় আমার থেকে সরে গেছে এবং সে অন্য একটি ছেলেকে নতুন করে ভালোবেসে বিয়ে করেছে এবং তারা অনেক সুখী রয়েছে। এই জন্য আমি আবারও তোমার কাছে ফিরে এসেছি। তুমি কি এবারও আমাকে ফিরিয়ে দেবে? জিসির চোখে পানি চলে আসে। সে কাপা গলায় বলে, তুমি সত্যি আমার জন্য এসেছো? এরপর সে ঝুঁকে এসে মুশুকে কিস করে দেয়। এরপর জিসি তার ডক্টরেট ডিগ্রি শেষ করে এবং তারা একসাথে দেশে ফিরে আসে। মিডিয়ার সামনে খুব বড় আকারে তাদের বিয়ের আয়োজন হয়। সবার মুখে হাসি, ক্যামেরার ফ্ল্যাশে ঝলমল করছে সেই মুহূর্ত। জিসি আর মুশু একসাথে সত্যিকারের ভালোবাসার বন্ধনে বাঁধা। এভাবেই সুন্দর একটি রোমান্টিক গল্পের হ্যাপি এন্ডিং হয়। তো কেমন লেগেছে আজকের ভিডিওটি সেটা কমেন্ট করে জানাতে মিস করবেন না। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ অ্যান্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।